নমস্কার। ঠিক রাত ৯টা, যা বলবো সত্যি বলবো। আমি পিউ। কি বলবো? রাম 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 রাম। বাংলার রাজনীতি সারা দিন এই নামটাই জপছে, ঠিক যেন ব্রহ্মার নির্দেশে বাল্মীকি হওয়ার সাধনায় বসেছেন দস্যু রত্নাকর। এর বাইরে আর কিছু দেখতেই পাচ্ছে না রাজনীতি, শুধু রাম নাম জপছে, যেমনটা লিখে গিয়েছিলেন কবি কৃত্তিবাস। তবে 2025 সালের রাজনীতির রামায়ণে রাম আর একা নন, সঙ্গে রয়েছেন নারায়ণ, সত্য নারায়ণ। দেখুন, দুই দল, দুই ফুল, দেবতাও দুই। আর তমলুকে তা নিয়ে দারুণ হইচই। রামনবমীতে গেরুয়া শিবিরের রাম পুজো তো ছিলই, রাজনীতির রণাঙ্গনে এবার জোড়া ফুল নারায়ণকে সামনে এনেছে। রামনবমীতেই বাঙালির একেবারে ঘরের ঠাকুর সত্যনারায়ণেরও পুজোর আয়োজন। কল্যাণ কামনায় বাঙালি গৃহস্থের সত্যনারায়ণের পুজো। পাঁচালি পড়া নতুন কিছু নয়। গোবলয়ে সত্যনারায়ণকে বিষ্ণুর অবতার হিসেবে পুজো করা হয়। বাংলার সত্যনারায়ণের কাহিনীতে ছড়িয়ে রয়েছে সম্প্রীতির কিংবদন্তি। শেষ চৈত্রে বঙ্গ রাজনীতির ধর্মযুদ্ধে শুভেন্দুর জেলায় এই চিরপরিচিত সত্যনারায়ণ পুজোকে হাতিয়ার করেই আসরে নেমেছে ঘাসফুল শিবির। রাম আর সত্যনারায়ণ দুই দেবতাকে ঢাল করেই সম্মুখ সমর। ব্যাপারটা ভাবুন, রাম বনাম নারায়ণ, দুয়ের মধ্যে কোনো বিরোধ কোনো কালে ছিল? বাঙালি কখনো ভেবেছিল? তমলুক হাসপাতাল মোড়ের ছবিটা তো দেখুন। একদিকে তীর ধনুক হাতে অযোধ্যাপতি রাম, যোদ্ধা রাম, আর অন্যদিকে শঙ্খ চক্র গদা পদ্ম হাতে সত্যনারায়ণ। পুজোর আয়োজনে পার্থসারথী মাইতি, যুব তৃণমূল নেতা। তমলুক হাসপাতাল মোড়ে পুজো করবেন কে, তা নিয়ে জোর তরজা। রাম পুজোর উদ্যোক্তা বিশ্ব হিন্দু পরিষদ বলছে তাদের পছন্দের জায়গায় পুজো করছে তৃণমূল, কারণ পুলিশ তাদের পুজো করতে দেয়নি। জায়গা বদলে তারা হাসপাতাল মাঠে গিয়েও পুজোর অনুমতি পায়নি। রামনবমী উদ্যোক্তাদের সঙ্গে পুলিশের বচসার একটা ছবিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। সব মিলিয়ে রামনবমীর আগের সন্ধে রামকে নারায়ণের মুখোমুখি দাঁড়াতে হলো। ভাবুন কি কাণ্ড, ভাবুন। একটি ধূপ দিয়ে রাম পাঁচালি এখানে পড়া হবে, যদি পুলিশ তুলে নিয়ে যায় নিয়ে যাবে, আমাদের পুজোতে কোনো আপত্তি নেই, পুজো করুক। কিন্তু এক যাত্রায় পৃথক ফল কেন হবে? ডিএম মহাশয়ের এই দ্বিচারিতা কেন? তিথি দেখে পুজো হয়, এটা বাসন্তী পুজোরও দিন পড়েছে একইভাবে। সেই হিসেবেই আমরা সত্যনারায়ণের পুজো করছি। নারায়ণ এখানকার মানুষ, কেউ রামের ভক্ত নয়। তিথি নক্ষত্র কিছুই জানে না, আজকে সত্যনারায়ণ পুজো কি করে হয়। আর এই জন্য পশ্চিমবাংলায় অকল্যাণ হচ্ছে, সব উল্টো পাল্টা হচ্ছে। রামের পুজো হচ্ছে, আসুন রাম পুজোতে অংশগ্রহণ করুন। নারায়ণের সত্যনারায়ণ পুজো হয়, নারায়ণের রূপ রাম, স্থানীয় কোনো বিষয় তৃণমূল বাধা দিচ্ছে রামনবমীতে, এটা একেবারেই ঠিক অভিযোগ। এর সঙ্গে রামনবমীতে বাধা দেওয়ার কোনো সম্পর্ক নেই। ভাবুন, রাজনীতি আমাদের কোথায় এনে দাঁড় করালো। শেষ পর্যন্ত রামের বদলা নারায়ণ, রাম বনাম নারায়ণে যেতে হচ্ছে আমাদের। বাংলা আর কি দেখবে? তমলুকের রাস্তায় রামনবমীর ব্যানারের পাশেই আবার পোস্টার পড়েছে, সমাজে দুর্নীতি বেড়ে গেলে ধর্মচর্চা বেড়ে যায়। সঙ্গে যার নাম, তিনি আর কেউ নন, সত্যনারায়ণ পুজোর উদ্যোক্তা যুব তৃণমূল কংগ্রেসের নেতা পার্থসারথী মাইতি। কিন্তু মাইতি বাবু, এ কি করে বসলেন আপনি? আপনি তো বললেন, মেনে নিলেন সমাজে এখন দুর্নীতি দুর্নীতি। দেখি বিজেপি কতক্ষণ চুপ করে থাকে। আপনিও রাম নাম জপতে শুরু করলেন নাকি? চলুন আমার সঙ্গে তমলুক থেকে যাদবপুরে চলুন। রামনবমী নিয়ে এখানে হইচই এক ফোঁটা কম নয়। বঙ্গ রাজনীতির রাম বিতর্কে জড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। শুধু বাংলা নয়, গোটা দেশে বামপন্থা চর্চার অন্যতম কেন্দ্রের নাম যাদবপুর। বিতর্কেরও অন্যতম কেন্দ্রের
নাম যাদবপুর। সেখানেই রবিবার রামনবমী পালন করতে চেয়ে আবেদন করেছিল এবিভিপি। শুক্রবার বৈঠক করে সেই আবেদন খারিজ করে দিয়েছে কর্তৃপক্ষ। প্রথম থেকেই হচ্ছে, যখন আমরা ভেবেছি যে করব, আমরা ইউনিভার্সিটি অথরিটিকে জানিয়েছি, কিন্তু কোনো পারমিশন দেননি। খুব ভালো কথা, আরেকটা লেটার দিয়েছি, ইন্টিমেশন দিয়েছি আমরা প্রোগ্রামটা করছি। ব্যাস, তেলে বেগুনে জ্বলে উঠেছে এবিভিপি, বিজেপি। কেন? ওই পুরনো ছবি, ঈদের দিনের ছবি। এই তো সেদিন ঈদের আগে ধর্ম বিতর্কের আজ তো যাদবপুরেই লেগেছিল। ক্যাম্পাসের ভিতরে ইফতার পার্টির ছবি পোস্ট করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপর রামনবমীর পারমিশন নেই। ভাবতে পারছেন কোথাকার জল কোথায় পৌঁছবে? সুর চড়িয়ে সেদিন কি লিখেছিলেন? এটাই লিবারেল বামপন্থীদের মুক্ত চিন্তার অন্যতম প্রাণকেন্দ্র যাদবপুর। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেখানে বাগদেবী মা সরস্বতীর আরাধনার কথা হলে ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠানো সিউডো সেকুলারদের ভ্রুকুঞ্চিত হয়। সম্প্রতি বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত হওয়া তৃণমূলপন্থীদের কাছেও বাড়তি অক্সিজেন। সনাতন হিন্দু বিরোধী মতাদর্শ অক্ষুণ্ণ রেখে বাম তৃণমূল অজৈব জোটের শান্তিপূর্ণ সহাবস্থানে দেবী সরস্বতীর প্রবেশ নিষিদ্ধ, কিন্তু এসবে মুখে কুলুপ। যাদবপুর নিয়ে গেরুয়া শিবিরের এই তোপ নতুন কিছু নয়। রাজ্যের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় সার্জিক্যাল স্ট্রাইকের কথা বিজেপির মুখেই তো শুনেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। আবার রাজনীতির রণাঙ্গনে রাম। খালি ইফতার নয়, যাদবপুরে ইফতার হচ্ছে, ভারত তেরে টুকড়ে হোঙ্গে ইনশাল্লাহ স্লোগান উঠছে, কেরলকে আজাদি, বাঙালকে আজাদি স্লোগান উঠছে। তখন পুলিশ কিছু বলে না বা কর্তৃপক্ষ কিছু বলছেন না। এরা তো ভাই ভাই, এই যে বিজেপি সিপিএম এরা ভাই ভাই, এরা এই সব করে আমি একটু করতে যাব তুই আমায় বাধা দিবি। আমরা একটু খবরে ভেসে থাকতে চাই, কারণ আমাদের জনভিত্তি নেই। পুরো দস্তুর এসব ঘটাপ নাটক। দেখুন, সব দেখে শুনে প্রশ্নটা আসছে, ক্যাম্পাসে কি উৎসব এভাবে পালিত হওয়া উচিত? যে কোনো উৎসব। আচ্ছা, পাবলিকের কি বক্তব্য? শিক্ষাতে কি ধর্মের ছোঁয়া লাগা উচিত? কে জানে। তবে এইটুকু বুঝে গেছি, এই বাংলায় রাজনীতির ছোঁয়া সবেতে। আপনি যেদিকে তাকাবেন, যেখানে হাত দেবেন, শুধু রাজনীতি। একটা ক্যাম্পাস, তাও এত নামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বাদ যায় রাজনীতি থেকে। যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইফতার পার্টি হতে পারে, সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেখানে রামনবমী উদযাপনের ক্ষেত্রে বলে দিচ্ছে না। কেন বলে দিচ্ছে? দেখুন, আপনি যার উপস্থিতি অনুপস্থিতি নিয়ে কথা বলছেন, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক সরকার আছে মমতা দেবীর এবং ভারতে রয়েছে নরেন্দ্র মোদীজির। উভয়ের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, এটা কিন্তু পাকিস্তান নয়, ভারতবর্ষের জায়গা। এখানে যদি ইফতার পার্টি হয় তাহলে অবশ্যই রামনবমী করতে দিতে হবে। তার কারণ একজনের জন্য শুয়োরানি, আরেকজনের জন্য দুয়োরানি, এটা হতে পারে না। আপনার কি মত? আপনার কি মত? একদম বাঞ্ছনীয় হওয়াটা, যেহেতু আমাদের অবশ্যই, যেহেতু অন্য ধর্মের একটা অনুষ্ঠান এখানে হয়েছে, এই ভেতরে রামনবমীর পালন করতে দেওয়া উচিত কি উচিত নয়? আমার মনে হয় উচিত। উচিত। আপনার কি মত দাদা? ভেতরে পালন করতে দেওয়া উচিত? উচিত। সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যা তা সব সত্য নহে। কবি, তব মনোভূমি রামের জন্মস্থান, অযোধ্যার চেয়ে সত্য জেন। সে কবে লিখে গিয়েছেন আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ। মনের মধ্যে থাকা সেই রামকে নিয়েই রাজনীতির রণহুঙ্কার এখন। শেষ বসন্তে রাজপথে অস্ত্রের ঝনঝনানি, এটাই কি বাঙালির রাম, বাংলার রাম? সাকরাইলের ছবি দেখে চমকে উঠে আমার মতো আপনারও নিশ্চয়ই মনে হয়েছে এই প্রশ্নটাই। অযোধ্যাপতি রামচন্দ্র, জয় শ্রীরাম ধ্বনিতে আজ চারিদিকে যাকে ঘিরে এত রাজনীতি, কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালীতে তিনি বাঙালির আদর্শ পুরুষ, যিনি রাবণের সঙ্গে যেমন যুদ্ধ করেন, তেমনি প্রিয় স্ত্রী সীতাকে হারিয়ে বিলাপ করেন। রাম মানবিক, মানুষ, লার্জার দ্যান লাইফ নন। অস্ত্র হাতে কঠোর যোদ্ধা হিসেবে সম্ভবত কোনোদিনই রামের আরাধনা বাঙালি করেনি। বাঙালির কাছে রামায়ণের যুদ্ধ তাই গল্প কাহিনী বাঙালির কাছে। তাহলে রামনবমীতে এই বাংলায় কেন অস্ত্র হাতে এত আস্ফালন? কাকে জয় করার জন্য এই রণহুঙ্কার?
ইচ্ছে করছে বাংলার বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ওই কথাগুলো বলতে। প্রাচ্য এবং পাশ্চাত্যের একেবারে শেষে স্বামীজি লিখেছিলেন, রামায়ণ কিনা আর্যদের দক্ষিণী বুনো বিজয় বটে, রামচন্দ্র আর্য রাজা সুসভ্য, লড়ছেন কার সঙ্গে? লঙ্কার রাবণ রাজার সঙ্গে। সে রাবণ রামায়ণ পড়ে দেখো, ছিলেন রামচন্দ্রের দেশের চেয়ে সভ্যতায় বড় বই কম নয়। লঙ্কার সভ্যতা অযোধ্যার চেয়ে বেশি ছিল, বরং কম তো নয়। তারপর বানরাদি দক্ষিণী লোক বিজিত হলো কোথায়? তারা হলো সব শ্রীরামচন্দ্রের বন্ধু মিত্র। কোন গুহকের কোন বালির রাজ্য রামচন্দ্র ছিনিয়ে নিলেন তা বল না। অর্থাৎ সর্বাগ্রী যুদ্ধবাজ রাজা হিসেবে শ্রীরামচন্দ্রকে দেখেননি স্বামীজিও। তারপরেও তাদের এই বাংলায় রামনবমীতে আজ দেখুন কেমন যুদ্ধ যুদ্ধ রব, রণংদেহী রাজনীতি। অথচ এই বাংলাতেই তো সুকুমার রায়ের কলমে লক্ষণের শক্তি শেলে রামচন্দ্র স্বপ্ন দেখেন। কি সেই স্বপ্ন? কাল রাত্রিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলাম কি, রাবণ বাটা একটা লম্বা তাল গাছে চড়ছে। চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে পপাত চ মমার চ। হুঙ্কার শুধু মুখে নয়, ছত্রে ছত্রে তার প্রতিফলন। রবিবার রামনবমী আর তার আগেই শহর কলকাতাকেই যদি দেখেন, কি তার প্রস্তুতি! যেন যুদ্ধ, যেন আর একটা ভোট। মিছিল বেরোবে কোন কোন জায়গা থেকে। শনিবার তার ব্লুপ্রিন্ট ফাইনাল। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শ্যামবাজার সব জায়গায় বড় বড় পোস্টার। সেজে উঠেছে কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ইকো পার্কের রাম মন্দির। রামনবমীতে অশান্তির আশঙ্কায় আগেভাগে সতর্ক পুলিশ, জারি একাধিক নির্দেশিকা। রবিবার রামনবমী, কলকাতার 43টি পয়েন্ট থেকে বেরোবে রামনবমীর মিছিল। শনিবার থেকেই গেরুয়া পতাকায় ছেয়ে গিয়েছে শহর। পতাকায় রামচন্দ্রের ছবি, সঙ্গে জয় শ্রীরাম স্লোগান। ইতিমধ্যে সেজে উঠেছে কলকাতা সেন্ট্রাল এভিনিউ থেকে ইকো পার্কের রাম মন্দির। নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টারের সামনেও জোর কদমে চলছে প্রস্তুতি। রাত পোহালি রামনবমী, হাতে আর বেশি সময় নেই, তাই এই মুহূর্তে এনআরএস হাসপাতালের স্টাফ কোয়ার্টারের ভেতরে সেখানে কিন্তু দ্রুত গতিতে চলছে কাজ। প্রতি বছরের মতো এবছরও একেবারে ধুমধাম করে পালিত হচ্ছে রামনবমী এবং নিউ টাউন রাম মন্দিরে একেবারে ধুমধাম করে সেই রামনবমী পালিত হয়। বিভিন্ন যে এখানে সাজানো থেকে শুরু করে সমস্ত কাজই কিন্তু একেবারে দ্রুত গতিতে করা হচ্ছে। রামনবমীতে অশান্তির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ, তাই বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। রামনবমীতে কলকাতায় মোতায়েন থাকবেন 6 অ্যাডিশনাল সিপি। গুরুত্বপূর্ণ 5 জায়গায় থাকবেন জয়েন্ট সিপি। সিনিয়র অফিসারদের সঙ্গে থাকবেন 6 কমব্যাট জওয়ান। সিনিয়র অফিসারদের সঙ্গে থাকবেন 4 র্যাব জওয়ান। শহরের বিভিন্ন জায়গায় থাকবে 68টি পিসিআর ভ্যান। শহরে পিকেট বসবে 230টি জায়গায়। সবচেয়ে বেশি পুলিশ পিকেট বসবে পোর্ট এলাকায়। 89টি পুলিশ পিকেটের বন্দোবস্ত করা হয়েছে সেখানে। শহরে মোতায়েন থাকবে মহিলা র্যাফও। মিছিলের সময় ড্রোন দিয়ে চলবে নজরদারি। নিরাপত্তা নিয়ে শনিবার রিভিউ বৈঠক হয় লালবাজারে। বৈঠকে উপস্থিত ছিলেন সব কমিশনার, ডিসি, আইপিএসরা। শহরে কেমন চলছে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি, রবীন্দ্র সরণি এলাকা পরিদর্শনে পুলিশ কমিশনার মনোজ বর্মা। রামনবমীর আগে শহরের নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে তা খতিয়ে দেখতে খোদ শহরের পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন। তার সঙ্গে সঙ্গে রয়েছেন রবীন্দ্র সরণি এলাকাতে অ্যাডিশনাল সিপি থেকে শুরু করে অন্যান্য পুলিশের শীর্ষ কর্তারা মূলত খতিয়ে দেখছেন তিনি। অ্যান্ড এনিবডি হু ভায়োলেটস, যদি ওটা না মানে তাহলে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে, এটা একদম বাইক র্যালি রিগার্ডিং ভেহিকল অলসো দ্য অর্ডার অফ হাইকোর্ট পার্সোনাল, যেটা আপনার ক্লিয়ারলি লেখা আছে কি রকম গাড়ি যাবে মিছিলে, কি রকম গাড়ি নেওয়া যাবে। এছাড়া আমরা আর কিছু অ্যালাউ করছি। রামনবমী আয়োজন নিয়ে যাদবপুরে বিতর্ক চলছে। যাদবপুরে রামনবমী হবেই চ্যালেঞ্জ করেছে এবিভিপি। ক্যাম্পাসে রামনবমীর অনুমতি বাতিল করা হয়। শুক্রবার বৈঠকে বসে যাদবপুরের পরিচালন সমিতি। বৈঠকের পর রামনবমীর অনুমতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেই যাদবপুর কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করল এবিভিপি।
ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। দেখুন, রামনবমী নিয়ে হইচই বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি, কিন্তু এবছর যা দেখছি বিশ্বাস করুন তেমন আগে কখনো দেখিনি। রামনবমী নিয়ে এরকম উন্মাদনা এই বাংলায় আগে সত্যিই কোনোদিন দেখিনি। শহরের ছবিটা দেখাচ্ছিলাম না, যদি জেলার দিকে তাকান কি তার প্রস্তুতি। জেলায় জেলায় বিজেপির কর্মসূচি, গেরুয়া শিবিরের কর্মসূচি, বিজেপি ছাড়াও ওই বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, এদের একাধিক কর্মসূচি। আর পুলিশও আট ঘাট বেঁধে রেখেছে। এ যেন পুলিশ বনাম রাজনৈতিক দলের একটা খণ্ডযুদ্ধ, যার প্রস্তুতি দুপক্ষই নিচ্ছে। আগামীকাল শান্তিতে কাটুক, এর থেকে বড় আর কিচ্ছু চাওয়া নেই আজ। বছর দশেক আগেও রাজ্যে ঘটা করে রামনবমী পালনের হিড়িক চোখে পড়তো না, কিন্তু রাজনীতির হাত ধরে সেই ছবিতে বদল এসেছে। অন্যবারের তুলনায় এবার বেড়েছে শোভাযাত্রার সংখ্যা। রাজ্য জুড়ে ছোট বড় মিলিয়ে ২৫০০-এর বেশি মিছিলের আবেদন জমা পড়েছে। রবিবার রামনবমী, তার আগে শহর থেকে জেলায় চূড়ান্ত প্রস্তুতি। রামনবমীর দিন বীরভূমের একাধিক জায়গা থেকে মিছিল বেরোবে। জেলা সদর সিউড়িতে চলছে চূড়ান্ত প্রস্তুতি। কোথাও আলোর মালায় সেজে উঠেছে রাস্তা, কোথাও বা সারি সারি লাগানো হয়েছে গেরুয়া ধ্বজা। রামনবমীর দিন সিউড়ি ও পরিদ্ধা থেকে একাধিক মিছিল বেরোবে। মিছিলের নেপথ্যে শাসক বিরোধী নেতৃত্ব। রামনবমীর দিন শোভাযাত্রার জন্য ইসলামপুরের তুঙ্গে ব্যস্ততা। গেরুয়া পতাকায় সেজে উঠেছে রাস্তাঘাট। ইসলামপুরের ফার্ম কলোনি স্কুল মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শেষ হবে জীবন মোড়ে সুভাষনগর জুনিয়র হাই স্কুল মাঠে। রামনবমীতে হাওড়া কাজীপাড়া থেকে ময়দান পর্যন্ত শোভাযাত্রা বের করবে বিশ্ব হিন্দু পরিষদের অঞ্জনী পুত্র সেনা। শিবপুরে বাড়তি সতর্ক পুলিশ, ড্রোনে নজরদারি চালাচ্ছে প্রশাসন। রামনবমী উপলক্ষে মালদার শামসিতে প্রস্তুতি তুঙ্গে। ফুটে উঠেছে সম্প্রীতির ছবিও। রামনবমীর শোভাযাত্রায় অংশ নেওয়ার বার্তা মুসলিম কমিটির। রামনবমী উপলক্ষে শনিবারই বর্ণাঢ্য বাইক র্যালি। মেদিনীপুরের জর্জ কোর্ট টিভি টাওয়ার মাঠ থেকে শুরু র্যালি। কেরানীটোলে রাম পুজোর আয়োজন। সুবিশাল রামের বিগ্রহ প্রতিষ্ঠা করে শনি ও রবিবার পুজো। রামনবমী উপলক্ষে সেজে উঠেছে বীরভূমের দুবরাজপুর। চূড়ান্ত প্রস্তুতি নিতে ব্যস্ত দুবরাজপুরের জয় শ্রীরাম সেবা সমিতির সদস্যরা। দুবরাজপুরের একাধিক জায়গায় বসেছে রামের ছবি দেওয়া গেট। রাস্তার দুধারে পতাকা লাগানোর কাজও চলছে জোর কদমে। এছাড়াও শিল্পী গৌতম কর্মকার রামনবমী উপলক্ষে দুবরাজপুরবাসীর জন্য বিনা পারিশ্রমিকে লোহা দিয়ে তৈরি করেছেন হনুমানজির মুখ। রামনবমী নিয়ে বাড়ছে উত্তাপও। আঁটোসাঁটো নিরাপত্তা শহর থেকে জেলায়। বাড়তি নজরদারি পুলিশের। একাধিক নির্দেশিকাও জারি হয়েছে। বাজানো যাবে না ডিজে বক্স, অস্ত্রতেও নিষেধাজ্ঞা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এই যেন একে অন্যকে চ্যালেঞ্জ ছুটছে পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন আর রাজনৈতিক দল। রাম নামেই তো তোলপাড় রাজনীতি। বাঙালির নিতান্ত আপনজন এখন রাজনৈতিক নেতাদের ইভিএম এর ফসল তোলার তুরুপের তাস। অযোধ্যা পার করে এই রামনবমীতে সব রাজনীতির কেন্দ্রে যেন এই বাংলায় পথে নেমে পড়েছে দুই ফুল। সকাল থেকে একটার পর একটা মিছিলের পরিকল্পনা। নন্দীগ্রাম থেকে ভবানীপুর রবিবার দিনভর কর্মসূচি রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা। 2024-এর লোকসভা ভোটের আগে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী। আবার এই বাংলায় 26-এর ভোটের আগে রাম নিয়ে এক রকম উন্মাদনা। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এবার নিজের বিধানসভা কেন্দ্রে রাম মন্দিরের শিলান্যাস করবেন শুভেন্দু অধিকারী। তবে কলকাতাও তার নজরে, বিশেষ করে কয়েকটা এলাকা। রবিবার বিকেলে মহানগরীতে গুচ্ছ কর্মসূচি রাজ্যের বিরোধী দলনেতার। কলকাতায় তার প্রথম কর্মসূচি এন্টারিতে, সেখান থেকে সোজা বন্দর এলাকা। এই দুই এলাকাতেই মনে রাখবেন সংখ্যালঘু মানুষের বাস মূলত। আর শুভেন্দুর শেষ কর্মসূচি এই সব এলাকা ঘুরে গিয়ে ভবানীপুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র, তার বাড়িও এখানে। যা দেখে
রাজনীতির মধ্যারা দাবি করছেন বিজেপির দেওয়াল লিখনটা খুব স্পষ্ট, এলাকা বাছাইয়ের মধ্যেই। রবিবার সকাল থেকেই পথে থাকছেন তৃণমূলের নেতারাও। শশী পাঁজা, কুণাল ঘোষ, বিবেক গুপ্তারা নামবেন উত্তর কলকাতায়। দেবব্রত মজুমদার বিজয়গড়ে ময়দানে থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ও। সব মিলিয়ে ধর্মের উৎসব ঘিরে রাজনীতির তোড়জোড় দেখার মতো। উৎসব ঘিরে বছরখানেক আগেই বাংলায় ভোটের উত্তাপ চলছে, পুলিশের টহল চলছে, রুট মার্চ চলছে, এরিয়া ডমিনেশন, যেন ভোট আসছে। আসলে তো ভোটই আসছে। এত ভক্তি কেন? হঠাৎ শিব কালী সবকে ছেড়ে রাম 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 কেন? রামের প্রতি এই যে উপচে পড়া ভক্তি, তার পথ কোথায় গেছে? সোজা 26-এর ভোট বাক্সে, ইভিএমে। মেরুকরণ, উৎসব, ধর্ম, রাম পেরিয়ে মেরুকরণই টার্গেট। বছর কয়েক আগে অচেনা লাগলেও রামনবমীতে এমন ছবি দেখেই অভ্যস্ত বাংলা। এবারও যে তার ব্যতিক্রম হবে না, আগে থেকেই বুঝিয়ে দিয়েছেন নেতারা। প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিন, কিন্তু কড়াকড়ি করে রামনবমী বন্ধ করার চেষ্টা বা রামনবমীতে বাধা দেওয়ার চেষ্টা কোনোভাবেই করবেন না। এই সরকার চলে যাবে 1 বছর পরে, সেটাও রামের ইচ্ছায় হবে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, রামের নামে কোটি কোটি লোক আসতে না। আমরাও হুঁশিয়ারি দিয়ে আমিও বলছি, রামনবমী শান্তি শৃঙ্খলাভাবে হতে দিন। কেউ যদি বাধা দিতে আসে, কেউ যদি চায় রামনবমীকে আটকে দেব, তো সেটা জনগণ বুঝে নেবে। রাম রাজনীতির ময়দানে 1 ছটাক জমি ছাড়তে নারাজ রাজ্যের শাসক শিবিরও। এরা রামনবমী নিয়ে বাজার গরম করার চেষ্টা করছে। ওদেরকে বরং বাদনামি না করে, অসভ্যতা না করে, ঠিকমতো যেন পুজোটা করে। এটা ছায়ার সঙ্গে যুদ্ধ করে ঘাটতে হলো ব্যথা। আমরা তো কোথাও আটকাবো বললি, আমরাও তো অনেক জায়গায় রামনবমী মিছিল করছি। রামকে নিয়ে এই রাজনীতির দড়ি টানাটানির মাঝেই তুল কালাম নতুন অভিযোগ ঘিরে। রামনবমীর শোভাযাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। প্রধানমন্ত্রী, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের। মালদা ও মুর্শিদাবাদ এলাকায় এই স্লিপার সেল কাজ করছে বলে তাঁর দাবি। রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে। সাইলেন্ট অপারেটর, আন্ডারগ্রাউন্ড অপারেটর, এতদিন আমরা সেটা বুঝতে পারিনি। তাদের মাস্টার মাইন্ডরা কাশ্মীরে থাকতেন, উত্তরপ্রদেশে থাকতেন। ওই সব জায়গাতে শান্তি ফেরত আসার পর তারা আজকে বেছে নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গকে অ্যাজ এ সেফ শেল্টার। আধা সামরিক বাহিনী নামানোর মতো দাবি তুলেছেন বিজেপি বিধায়ক। পাল্টা অবশ্য তৃণমূলও বলেছে, যাদের মনের মধ্যে এগুলো আছে যে একটা গন্ডগোল করে পলিটিক্যালি মোটিভেটেড ওয়েতে কিছু করার, তারাই এগুলো বেশি বলবে। যুযুধান দুপক্ষ, মাঝে শুধু একজন, শ্রীরামচন্দ্র। অযোধ্যায়ও রামনবমীতে বিশেষ পুজো, ভক্ত সমাগমের বিরাট আয়োজন। কিন্তু রাম জন্মভূমি ছেড়ে নজর এখন এই বাংলাতেই। ভক্তিতে শান দিয়ে রাজনৈতিক শক্তির লড়াইয়ে পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। গ্রাম বাংলায় শিবের গাজন শব্দ দুটো খুব প্রচলিত। এখন বাংলা জুড়ে রামের কাহন, সেই গান সবার কানে কানে ঢোকাতে চাইছেন রাজনীতিকরা। কিন্তু আমি হলফ করে বলছি, ওদের কানে এই গান ঢুকছে না, রাম নাম পৌঁছচ্ছে না। কারণ ওদের সে অবকাশ নেই। ওদের চোখ ভিজে, ওদের বুক ফাটা কান্না, হাহাকার বুকের ভিতর। চাকরিটা নেই, স্কুলে যাওয়া হচ্ছে না। আর যারা স্কুলে যাচ্ছেন, যাদের চাকরিটা থেকে গেছে, তারাও তো অথই জলে। বিশ্বাস করুন, তারা অথই জলে, কারণ তারা বুঝতে পারছেন না স্কুলটা চালাবেন কি করে, স্কুলটা খুলবে কে, ঘন্টাটা বাজাবে কে, মিড ডে মিলের দেখভাল করবে কে, ল্যাবরেটরিগুলো কে খুলবে, বন্ধ করবে, সব ঠিকঠাক করে রাখবে কে? লোক নেই। এরকম কত স্কুল, ঘন্টা বাজানোর লোক নেই।
সংকটটা কোথায় বুঝতে পারছেন? স্কুল গেটের তালা খুলতে হচ্ছে প্রধান শিক্ষককে। বুঝতে পারছেন সংকট কোথায়? মুর্শিদাবাদের বহুতালি হাই স্কুল, পড়াশোনা চলে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত, পড়ুয়া 3760। কিন্তু সেই স্কুলের টিচার্স রুম এখন খাঁ খাঁ করছে, কারণ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চাকরি গিয়েছে, সঙ্গে আরও 10 জন। 15 শিক্ষকের মধ্যে সাকুল্যে এখন স্থায়ী শিক্ষক মাত্র 4। কি হবে এখন? ক্লাসই বা চলবে কিভাবে? উপর থেকে উচ্চ মাধ্যমিক হয়েছে নতুন বছর। এই বছর যদি সমস্ত শিক্ষকদের চাকরি চলে যায়, আমাদের পড়াবে থাকে, আবার নতুন যে উচ্চ মাধ্যমিক হয়েছে তাদের নতুন শিক্ষা দেবে কে? এই বছর প্রথম 11-এর ব্যাচ, এই বছর 12 উঠবে ওরা। এখন কষ্ট হবে, কিন্তু চালাতে হবে, কিছু করার নেই, কষ্ট তো হবেই। শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশনের বার্তা এখনো স্পষ্ট নয়। চাকরি হারারা স্কুলে যাবেন নাকি যাবেন না তা নিয়েও আতান্তরে। ফলে সব স্কুলে একটাই প্রশ্ন, কবে কাটবে সংকট, কবে ফিরবে স্বাভাবিক পঠন পাঠন? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। চোখের জলে নিজের কর্মক্ষেত্র মানে স্কুল ছেড়েছেন হাজারে হাজারে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী। জেলায় জেলায় খাঁ খাঁ করছে স্কুলগুলো। স্কুলটা চালাবেন কারা? স্কুলে পড়াবেন কারা? পরপর ক্লাসগুলো চলবে কি করে? প্রায় 26,000 চাকরি বাতিলে বেশিরভাগ স্কুলে পড়াশোনা অনিশ্চিত। শুধুই কি পড়াশোনা? স্কুলে ঘন্টা বাজানো, স্কুল খোলা, প্রশ্ন তো রয়েছে। আর যাদের চাকরি গেল তাদের পরিবার পরিজন, তাদের পেটের রুটি রুজি জোগাবে কে? উত্তর কারোর কাছে নেই, কারোর কাছে নয়। শুধু বাংলার যে পরিচিত রাজনীতি, যে কোনো ঘটনায় ওর দায়, না না ওর, এটাই চলছে, আজও চলেছে। বিশ্বাস করুন, চারিদিকে এত অনিশ্চয়তা, এত চোখের জল, এত হাহাকার, রাজনীতিকরা সেখান থেকে শুধু তরজার বিতর্কের রসদ খুঁজে পাচ্ছেন, আর কিচ্ছু নয়। তাদের কাছে তো ভোট সব কিছু। এই ইস্যুটাকে যদি ইভিএম পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায়, জিয়ে রাখা যায় আরো একটা বছর, সেই চেষ্টাই তারা করছেন। তাই মূল সমস্যা, চাকরিহারাদের কান্না দেখার সময় ওদের নেই। যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ানোর কথা বলছেন বটে শাসক বিরোধী সবাই, বিধায়ক, মন্ত্রী, সাংসদ সবাই। আসল কাজটা কে করবেন? তৃণমূলের সরকারও আশ্বাস দিচ্ছে যোগ্যদের পাশে। 25,752 জনের চাকরি গেছে, যার মধ্যে যোগ্যরাও রয়েছেন। প্রকৃত সমস্যা সমাধানে আদৌ মন আছে শাসক বিরোধী কারোর? তারা ব্যস্তই কাদা ছোড়াছুড়িতেই। প্রিয় খেলা এটা নেতাদের, এক দলা কাদা ওর দিকে ছুড়ে দেওয়া, পাল্টা ও আবার উল্টো দিকে ছুড়বে। এই তো চলে, এই তো আমরা দেখি। আমি যা বলি সত্যি বলি। সুপ্রিম রায়ের পর থেকেই শুরু হয়েছে বাকযুদ্ধ, আর সেই বাক্যবান থামছে না। আসলে সমস্যা জিয়ে রাখাটাই উদ্দেশ্য কি? তাহলেই সেই তাতে উত্তাপে রুটি সেঁকা যাবে, 26 অবধি টেনে নিয়ে যাওয়া যাবে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
সর্বোচ্চ আদালতের রায়ে রাতারাতি চাকরি গেছে 25,752 জনের, যার মধ্যে 17,000 শিক্ষক শিক্ষিকা। একসঙ্গে এত শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হওয়ায় রাজ্যে স্কুলগুলো চালানো নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এখন একমাত্র ফের আদালতের দরজায় কড়া নাড়ার পথ খোলা রয়েছে রাজ্য সরকারের কাছে। রায় বেরোনোর পরে এই 16 সালের রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে যারা যুক্ত ছিলেন, অর্থাৎ যারা নিযুক্ত হয়েছিলেন, তারা সেই সমস্ত টিচাররা হোক বা গ্রুপ ডি বা গ্রুপ সি যারা স্টাফরা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই স্কুল থেকে বেরিয়ে গিয়েছিলেন। তার কারণ গোটা প্যানেলটাই সেক্ষেত্রে বাতিল বলে ঘোষণা হয়েছিল। আজকেও তারা স্কুলে যাননি। কিন্তু এক্ষেত্রে সরকারিভাবে বিভিন্ন স্কুলকে যে জানানো হয়ে থাকে যে এরা কাজ করতে পারবেন, এরা কাজ করতে পারবেন না, সেই সংক্রান্ত কিন্তু কোনো নোটিশ এখনো পর্যন্ত স্কুলগুলোতে কিন্তু পৌঁছয়নি। পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হতে পারে, সেই কথা মাথায় রেখেই কি তাহলে সরকার নতুন কোনো ভাবনা কিছু ভাবছে, যাতে এক্ষেত্রে যতদিন না পর্যন্ত এই সিলেকশন প্রসেসটা শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এক্ষেত্রে এই যে ভ্যাকুমটা 17,000 চলে গেলে যে ভ্যাকুমটা বা যে শূন্যতা তৈরি হবে সেইটা কোনোভাবে মেটানো যায়। সুপ্রিম কোর্টের অর্ডারে বিশেষভাবে সক্ষমদের জন্য ব্যবস্থা রয়েছে। নিয়োগ শেষ না হওয়া পর্যন্ত বিশেষভাবে সক্ষমরা কাজে যুক্ত থাকতে পারবেন বলে অর্ডারে জানিয়েছে সর্বোচ্চ আদালত। এই বিষয়ে বাকি 17,000 শিক্ষকদের জন্য যাতে প্রযোজ্য হয় সেই আবেদন নিয়ে নবান্ন আদালতে যাবে কিনা সেদিকেই তাকিয়ে চাকরিহারা যোগ্যরা। সোমবার থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে উচ্চ মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 12-এর যে ক্লাস অর্থাৎ 3rd সেমিস্টারের যে ক্লাস, সেই ক্লাস কিন্তু শুরু হতে চলেছে। কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে বেশ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো শুধুমাত্র 11 থেকেই পড়ানো হয়, যেরকম পলিটিক্যাল সায়েন্স হতে পারে বা অ্যাকাউন্টস হতে পারে ইত্যাদি বিভিন্ন, বা ইকোনমিক্স হতে পারে ইত্যাদি বিভিন্ন সাবজেক্টগুলো, সেগুলো কিন্তু 9-10-এ পড়ানো হয় না। বহু স্কুল এই ঘটনার পরে দেখা যাচ্ছে যে সেখানে এই সাবজেক্টগুলো পড়ানোর জন্য একজন মাত্র টিচার ছিলেন, যে টিচার এই 16 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেস থেকেই কিন্তু নিযুক্ত হয়েছিলেন। আগামী দিনে দ্বাদশ শ্রেণীর এই বিষয় কে পড়াবেন তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে একাধিক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের। আমি শুরুর দিন গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি আপনাদের সামনে, যা বলবো সত্যি বলবো। আমি শুধু সত্যের কাছে দায়বদ্ধ। ওই যে বলছিলাম, শাসক বিরোধী সবার ইন্টেনশন নিয়ে প্রশ্ন রয়েছে, যোগ্যদের পাশে থাকার আশ্বাস সবার রয়েছে, কিন্তু বাস্তব চাকরিহারাদের নিয়ে কি ভাবছে রাজ্যের সরকার? চাকরি বাতিল মামলায় ফের আইনি পথে যাবে নবান্ন? সরকার কি ভাবছে তা এখনো স্পষ্ট তো নয়। এমনকি সুপ্রিম কোর্টের রায় মেনে এখনই নোটিশও জারি হয়নি। ফলে চাকরিহারা যারা, তারা বুঝতে পারছেন না তারা স্কুলে যাবেন না যাবেন না। কোর্ট রায় দিয়েছে, কিন্তু সরকার একটা আনুষ্ঠানিক বা অফিসিয়াল বার্তা, নোটিশ তাদেরকে দেবে তো, সেটা এখনো পৌঁছয়নি। 7 এপ্রিল যোগ্য চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার। কিন্তু সরকারের পদক্ষেপ এখনো স্পষ্ট করেনি নবান্ন, স্পষ্ট করেনি এসএসসিও। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দিকেই আপাতত তাকিয়ে যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন যারা, সেই হতভাগ্যরা। মুখ্যমন্ত্রী তো চাকরিহারা যোগ্যদের পাশে দাঁড়াতে তাদের সঙ্গে সাক্ষাতের কথা বলেছেন। আর এটা শুনে বিরোধীরা দুর্নীতি বানে শাসক দলকে বিদ্ধ করছেন। দায়িত্বশীল রাজনৈতিক দল বা নেতা নেত্রী হিসেবে তাদের কি ভূমিকা দেখছি আমরা? আছে কিছু? উত্তর না। আইনি সহায়তা, অন্য কোনো সাহায্য, ভেঙে পড়া চাকরিহারা যোগ্যদের মনোবল বাড়াতে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে দেখছি কোনো বিরোধীকে? না। চাকরি হারানোর যন্ত্রণা বুকে চেপে দমবন্ধ পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার আশায় এই চাকরিহারা যোগ্যরা, তাদের পাশে কে আছে? কোনো বিরোধী যারা শুধু আঙুল তুলে আসছে? দেখুন, যে অভিযুক্ত বা যে দোষী, যদি দোষ প্রমাণিত হয় তার জন্য যোগ্য শাস্তি হয়, জোর গলায় বলছি। কিন্তু প্লিজ, যারা এভাবে কোর্টের একটা রায় দিশেহারা হয়ে পথে বসছেন,
তাদের জীবন, তাদের ভাগ্য, তাদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করবেন না। নতুন করে চাকরি ফিরে পেতে সরকারকে উদ্যোগী হতে আর্জি জানাচ্ছেন এই হতভাগ্যরা। অযোগ্য গেরোয় চাকরি হারার যোগ্যরাও। আলোচনা চলছে, তর্ক জারি। সমস্যার সমাধান জানি না। কিছু লোক মাঝখান থেকে করে খেয়েছে। ওই অযোগ্যদের টাকা নিয়ে যদি চাকরি না দেওয়া হতো তাহলে এই সমস্যা হতো না। আর সেটা টিএমসির নেতারাই করেছে, তারাই পুরোপুরি দায়ী এর জন্য। দিলীপ ঘোষ একটি গুরুত্বহীন, তাৎপর্যহীন লোক। তার কারণ তিনি লোকসভায় হেরে গিয়েছে, বিধানসভায় সদস্য নয়। সুপ্রিম রায়ের পরেই প্রায় 26,000 চাকরি বাতিলের জন্য বাম বিজেপির দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। বিজেপির মন্ত্রী সুকান্ত বাবু বলছেন অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে। আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? পাল্টা দুর্নীতি বানে বিধে চাকরিহারাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যাওয়ার পরামর্শ দিয়ে চলতি তরজা আরও বাড়িয়েছেন সুকান্ত মজুমদার। বাংলার জনগণ এবার রেডি হয়ে গেছে, বিশেষ করে যারা চাকরি হারিয়েছেন, যারা তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদেরকে অনুরোধ করব কালীঘাট যান, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে টাকা চান। কেন্দ্রীয় পরীক্ষায় যদি অনিয়ম হয়, কেন্দ্রীয় পরীক্ষায় অনিয়ম হলে সুকান্ত মজুমদারের বাড়ি ঘেরাও করা হবে তো? তখন আপত্তি করবেন না তো? সর্বোচ্চ আদালতের এই চাকরি বাতিলের নির্দেশে বিতণ্ডা থামছে না। যে তরজায় মুখ্য দুর্নীতি না যোগ্য অযোগ্য জেনেও মামলা। এসএসসির চাকরি বাতিলের দায় কার? এই যে দুর্নীতি হয়েছে, এটা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসএসসির হাত ধরে। সুপ্রিম কোর্টের অর্ডারের ছত্রে ছত্রে যে এসএসসির অপরাধকে চিহ্নিত করা হয়েছে, লাইনে লাইনে লেখা আছে যে এসএসসি ইচ্ছা করে অপরাধ করেছে, ইচ্ছে করে সেই অপরাধকে লুকিয়েছে। নিশ্চয়ই একটা সেটব্যাক আর মানবিক একটা সমস্যা। এত লোকের চাকরি নিয়ে সমস্যা হচ্ছে। মমতা ব্যানার্জি নিজে এই সমস্যার সমাধানটা মনিটরিং করে। চাকরি হারিয়ে হাহাকার যোগ্যদের, আর একে অন্যের বিরুদ্ধে তাল ঠুকে চলেছেন যুযুধান রাজনৈতিক প্রতিপক্ষরা। যে তরজায় ঢাকা পড়ছে চাকরি হারাদের আর্তনাদ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। চাকরি পেতে অযোগ্যরা ঘুষ দিয়েছিলেন। ঘুষ নিয়েছেন বলে অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের কেউ কেউ জেলে, কেউ ছাড়া পেয়েছেন অলরেডি জামিনে। টাকা দেওয়া নেওয়ার জেরে বাতিল হয়েছে গোটা প্যানেল। চাকরি হারা হয়েছেন যোগ্যরাও প্রায় 26,000। এখন হাহাকার, বুক ফাটা কান্না, একসঙ্গে অনেক প্রশ্ন। মোদ্দা প্রশ্নের উত্তর কারোর কাছে নেই। দায় কার? কার জন্য হলো এমন সর্বনাশ? উত্তর হাতড়াতে গিয়ে হতাশা ছাড়া কিছু। তবে আজ একটা নাম পেয়েছি উত্তর খুঁজতে গিয়ে। কার? পার্থ চট্টোপাধ্যায়ের। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামের উদয় হয়েছে আবার। না, শিক্ষায় নিয়োগ দুর্নীতির কোনো মামলায় তদন্তে নতুন কোনো তথ্য আসেনি। কোনো তদন্তকারী এজেন্সি পার্থর নাম আবার আদালতে বলেননি। না, সেই আপডেট নয়। দায় কার? এই প্রশ্ন উঠতেই রাম বামের সঙ্গে পার্থ চ্যাটার্জির নাম নিচ্ছে তৃণমূল। মানে দায় কার? মনে আছে মুখ্যমন্ত্রী বলেছিলেন বিজেপি আর সিপিএম করিয়েছে, রায় বেরোনোর দিন। এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্ত বাবু বলছেন, সরি আই শুড নট মেনশন হিজ নেম, আই হ্যাভ সিন দ্য মিডিয়া, ফেসবুকে তার উক্তি আমি দেখেছি, এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? তারপর দুদিন ধরে তৃণমূলের 3 শীর্ষ নেতার কাজ করায় পার্থ চট্টোপাধ্যায়। তার মানে তৃণমূল সাকুল্যে বলছে এরকম সর্বনাশের দায় বিজেপির।
বামেদের আর পার্থ চট্টোপাধ্যায়ের। যারা বলছেন তাদের মধ্যে একজন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, যিনি একসময় ক্যাবিনেটে সাসপেন্ডেড পার্থর সহকর্মী ছিলেন। পার্থদার ক্যাবিনেটে আমিও মন্ত্রী, যদি কোনো জায়গায় হয় তাহলে ততটা দায়িত্ব পার্থদা, ততটা দায়িত্ব আমারও। সুতরাং আমরা এটা একটা কালেকটিভ পরিবার। তাহলে কি যত দোষ পার্থর, একা পার্থর? কেন বলছি? 26,000 চাকরি বাতিল নিয়ে তোলপাড়ের মধ্যেই পার্থর দিকে তীর ঘুরিয়েছেন ফিরহাদ হাকিম, সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি। কালকে কলকাতার মেয়র বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় লজ্জা হয়ে দাঁড়িয়েছে। ঠিকই বলে, আমি তার সাথে পার্থ চ্যাটার্জি লজ্জা তাহলে? হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো খুব সত্যি কথা যে ওর জন্যই তো আজকে এতগুলো লোক বিপদে পড়েছে। শুক্র ও বাড়ি থেকে সোনার গয়না, বিদেশি মুদ্রা পাওয়া যায়। অর্পিতা মুখার্জি জামিন পেলেও প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এবার তৃণমূলই তোপ দাগছে। তৃণমূলের কাজ করায় পার্থ চট্টোপাধ্যায়। খুব ছিল সমস্যায় ফেলতে, এখন আমাদেরই মোকাবিলা করতে হবে। খুবই খারাপ, শিক্ষার কিছু হয়নি, এইসবই হয়েছে। তবে দেখুন কত চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। এতগুলো লোক বিপদে পড়েছে, এটাও খুব সত্যি কথা। এটা বাঞ্ছিত ছিল না কোনো শিক্ষিত মানুষের কাছ থেকে। একসময় রাজ্য মন্ত্রিসভার নাম্বার 2 ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি সেই পার্থকে ফিরহাদ, সৌগত, কল্যাণের নিশানায় প্রশ্ন উঠছে। তাহলে দায় কার? উত্তর দিতে গিয়ে পার্থর দিকেই বন্দুক ঘুরিয়ে দিচ্ছে তৃণমূল। এটাই অবশ্য প্রথম নয়। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পরেই তড়িঘড়ি পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীর পদ থেকে সরায় ও দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে উইথ ইমিডিয়েট এফেক্ট অপসারিত করা হয়। এর আগেও একসময় ক্যাবিনেট আর দলীয় সতীর্থকে তোপ দেখেছেন পুরো। আমি লজ্জিত পার্থ চ্যাটার্জি যা করেছেন। আমি এই পার্থ চ্যাটার্জিকে চিনতাম। পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন কুৎসিত ঘৃণ্য তোলাবাজ অপরাধী যে চাকরি বেচে কোটি কোটি টাকা তুলেছে, যে দলকে এবং সরকারি পদের অপব্যবহার করে যোগ্যদের চাকরি বেচে এই কেলেঙ্কারির অন্যতম কিংপিন। শিক্ষায় নিয়োগে দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর দায় থাকা স্বাভাবিক, ফলে পার্থ দায় এড়াতে পারেন না। দুর্নীতির অভিযোগে জেলও খাটছেন তিনি। তবে একসময় তৎকালীন শিক্ষা সচিব, রাজ্য মন্ত্রিসভাকে ঘিরে প্রশ্নের সরগরম হয়েছিল রাজনীতি। হাইকোর্টে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দিকে আঙুল তুলেছিলেন খোদ তৎকালীন শিক্ষা সচিব মনীষ জৈন, যার উত্তরে ক্যাবিনেটের দিকেই দায় ঠেলেছিলেন ব্রাত্য। এখানেই তো প্রশ্ন ওঠে, দায় পার্থর,
সেদিন তো ক্যাবিনেটের দিকে আঙুল তুলেছিলেন ব্রাত্য বসু। প্রশ্ন আরো, নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে, আদালতে অনেক নথি প্রমাণ জমা দিয়েছে কেন্দ্রের এজেন্সি, অনেক তথ্য দেওয়া এখনো বাকি। প্রেসিডেন্সি জেলের পয়লা 22 নম্বর ওয়ার্ডের 2 নম্বর সেলের অন্ধকার কুঠুরি, দীর্ঘদিন ধরে যার ঠিকানা, সেই পার্থর দিকে হঠাৎ করে নিয়োগ দুর্নীতির তীর ঘুরিয়ে দিচ্ছে তৃণমূলই। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি গেল। দুর্নীতির দায়ে যে চাকরি বাতিল করেছিল হাইকোর্টও। উদ্ভূত পরিস্থিতিতে যাবতীয় দায় শিক্ষামন্ত্রীর ঘাড়ে চাপানো কোনো কৌশলের অংশ? আমি রোজই হাতে কিছুটা সময় রাখি খুব গুরুত্বপূর্ণ কিছু খবর এক ঝলকে আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য। কাল রামনবমী, রাজ্য জুড়ে 2,500-এর বেশি মিছিলের আবেদন। কলকাতায় 59টি মিছিল, কোথাও অস্ত্র হাতে প্রস্তুতি, আবার কোথাও বাইক মিছিল। রামনবমীতে পুলিশের রণসজ্জা, স্পর্শকাতর 10টি পুলিশ, জেলা কমিশনারেট 29 জন আইপিএসকে বিশেষ দায়িত্ব। কলকাতার রাজপথে পরিদর্শনে সিপি। নেতাদের হুঙ্কারে উৎসব যেন যুদ্ধ, মিছিল আটকালে বুঝে নেওয়ার হুঁশিয়ারি। হুঙ্কার জ্যোতির্ময়ের, অস্ত্র মিছিলে সওয়াল, হুঁশিয়ারি সুকান্তর, পাল্টা তোপ কুণালের। এত কথা বলতে বলতে ওই বহু পুরনো গল্পটা মনে পড়ল, খরগোশ আর কচ্ছপের গল্প। রাজনীতিতে এবার ছাগল আর ইঁদুরের গল্প। কে ছাগল, কে ইঁদুর, বুঝতে পারছেন কিছু? ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে দুই নিরীহ প্রাণীকে নিয়ে টানাটানি। কে কাকে তীর ছুড়লেন, পাল্টা কে কাকে বান মারলেন, দেখার মতো। ছাগলটাই বা কে, ইঁদুরটাই বা কে, রাজনীতিতে এদের কি কন্ট্রিবিউশন, চলুন দেখি। ছাগল এবং ইঁদুর, হিন্দিতে বখরা এবং চুহা, দুটি চতুষ্পদ প্রাণী, আপাত নিরীহ দুই প্রাণী। দুই প্রাণীর সঙ্গে খাদ্য খাদক বা অন্য কোনো সম্পর্কও নেই, কিন্তু রাজনীতিতে ওকে তৃণমূল ছাগল মেরে দিয়েছে। ও তো চুহা আছে, চুহা। অর্জুন বনাম সোমনাথ, পুরনো প্রতিপক্ষ, নতুন উপমা। নিজেকে সিংহের সঙ্গে তুলনা করে সোমনাথকে তৃণমূলের ছাগল বলে কটাক্ষ ছুড়ে দেন অর্জুন। সোমনাথের পাল্টা কটাক্ষ, উনি শের নয় চুহা, অর্থাৎ সিংহ নন, ইঁদুর, নেংটি ইঁদুর। সোমনাথ শ্যামের কথা ছাড়ুন, মানে ও শেরকে শিকার করার জন্য ও ছাগল বাঁধতে হয় না, ওকে তৃণমূল ছাগল মেরে দিয়েছে। ছাগল আছে আমার শিকার করার জন্য, ছাগল থোড়ে শেরের শিকার করে। সিং ওই যে নিজে বলেছে বাঘ, সেরকম কোনো কিছু নয়, ও তো চুহা আছে, চুহা। আমি ওকে বলেছি ছোট লেংটি চুহা আছে। রাজনীতিতে তাদের নিয়ে যেমন চাপানোতোর কটাক্ষ পাল্টা কটাক্ষ চলবে, বেচারা দুই নিরীহ প্রাণী হয়তো সেটা ভাবতেও পারে না। ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি প্রায় 12 মাসই তেতে থাকে, অনেকটা বাঙালির 12 মাসে 13 পার্বণের মতো। গুলি, বোমা, খুনোখুনি যেন রুটিন। এই সম্প্রতি গুলিকাণ্ডে অর্জুনকে হাফ ডজন নোটিশ পাঠিয়েছে। শনিবার আরও এক দফা নোটিশ। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদও হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। অর্জুন বনাম সোমনাথ সংঘাত নতুন নয়। এই গুলিকাণ্ড এবং তার পরবর্তী যাবতীয় ঘটনাক্রম নিয়ে যেন রাজনীতির চিড়িয়াখানা ব্যারাকপুর শিল্পাঞ্চল। বুঝলেন রাজনীতিতে ছাগল আর ইঁদুরের কন্ট্রিবিউশনটা? চলুন আরেকটা দরজায় আপনাদের দৃষ্টি ফেরাই। এটা আবার ওই ভোটাভুটিকে ঘিরে। ওয়াক অফ বিলের জন্য সংসদে ভোটাভুটি হয়েছিল, আপনারা জানেন, লোকসভায়, রাজ্যসভায়। সেখানে গরহাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগটা কার? নওশাদ সিদ্দিকীর। তাতেই বেজায় চোটে আইনি নোটিশ নওশাদকে ধরিয়েছেন অভিষেক। ভাঙড়ের বিধায়কের নোটিশ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের। অর্জুন প্রসঙ্গে সুর বদলে ফেলেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মুখের বুলিও তো ওই বন্দুকের গুলির মতো, ছুটে গিয়ে কোথায় লাগবে
কাকে ক্ষতবিক্ষত করবে দিলীপ বাবুও বুঝতে পারেন না অনেক সময়। এই সেদিন তিনি বললেন অর্জুন প্রসঙ্গে ওর একটু এদিক ওদিক আছে, স্ট্যান্ডের ঠিক নেই। আজ আবার অর্জুনের পাশে, গলার শির ফুলিয়ে। অর্জুনের সুপারি নিয়ে রেখেছে পুলিশ, অর্জুনের কিছু হলে দায়িত্ব পুলিশের। এর আগে অর্জুনের স্ট্যান্ড নিয়ে মন্তব্য করেও দিলীপ ঘোষ আজ সম্পূর্ণ পুলিশের দিকে তীর ঘুরিয়ে দিয়েছেন। যা বলবো সত্যি বলবো, প্রমিস। রোজ রাত 9টায় সঙ্গে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।